আওয়ামী লীগের আমলে বালুর যে ট্রলার যেত প্রতি ফিটে আপনার ৬ টাকা করে চাঁদা দিতে হতো। এইটা উনি এখন বলতেছে যে এখন আমাকে চাঁদা দিতে হয় ২১। সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয়, তাহলে এতগুলো আয়োজনের দরকারটা কি? ইলেকশন কমিশনার চিফ তিনি আর একটা কমেন্ট করে বসলেন মাঝখানে পিআর পদ্ধতি নিয়ে। তিনি বলে যে এটা সংবিধানে নাই। বাংলাদেশে চাঁদাবাজির ঘটনা যেন নিত্যদিনের সঙ্গে। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, ফুটপাতে চাঁদাবাজি। ২৪শে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর জনমনে আশার সঞ্চার তৈরি হয়েছিল যে অন্তর্বর্তী সরকারের আমলে হয়তোবা এই চাঁদাবাজির দরদটা কিছুটা হলেও কমবে, কিন্তু দেখা গেল উল্টো চিত্র। প্রিয় দর্শক, আরো একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনের বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ ইতিপূর্বে আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয়, তাহলে এতগুলো আয়োজনের দরকারটা কি? ইলেকশন কমিশনার চিফ তিনি আর একটা কমেন্ট করে বসলেন মাঝখানে পিআর পদ্ধতি নিয়ে। তিনি বলে যে এটা সংবিধানে নাই। আজব ব্যাপার, রাষ্ট্রে একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানানো লোক উনি। সংবিধানে তো নির্বাচনের কোনো পদ্ধতি লেখা থাকে না। এভরি আফটার 5 ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে, এটা আমাদের সংবিধানের বিধান। কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ, ইলেকশন কমিশন উইল ডিসাইড। পিআর পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই। আরো যদি প্রশ্ন তোলেন সংবিধানে নাই, তো এই যে 26-এ যে ইলেকশন করতেছেন এটা কি সংবিধানে আছে? গত ইলেকশন 24 একবার হয়ে গেছে, শেখ হাসিনা করে গেল। সংবিধান যদি এতই মানেন তাহলে 24-এর পরে 5 বছর অপেক্ষা করতে হবে, 29-এ তাহলে ইলেকশন হবে। তাহলে এখন 26-এর ইলেকশন হচ্ছে, সেখানে কোন সংবিধান? ইউনুস সাহেব আসছেন কোন সংবিধানে? এই জন্য মানে নিজেরা যখন আর কোনো বলার কিছু থাকে না, তখন অজুহাতকে বাঙালিতে হাইকোর্ট দেখে। তো এই বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে। এই জন্য আমরা আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুটি পরিষ্কার আমি বলতে চাই যে পিআর পদ্ধতি এখন জনপ্রিয়, গ্রহণযোগ্য একটি পদ্ধতিতে পরিণত হয়েছে। দেশবাসীকে আমি বলবো, আমরা কালকেও বলে আসছি প্রধান উপদেষ্টাকে, যদি আপনি কোন বড় দলের মতের কারণে চাপ অনুভব করেন, কোন পরাশক্তির প্রেসার অনুভব করেন, তাহলে আপনি জনগণের কাছে চলে যান, আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। সংবিধানে তো গণভোট আছে, সেখানে আপনি পিআর কে যুক্ত করেন। আর এই 20টা পয়েন্টের যে দলগুলো একমত হয়েছে, এটা জাতি মানে কিনা এটাকে অন্তর্ভুক্ত করে পয়েন্টগুলো দিয়ে আপনি গণভোটের আয়োজন করেন। গণভোটে যদি পিআর পদ্ধতি না থাকে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি টিকে যায় অধিকাংশ মানুষের মত অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যারা ভোট কাটতে পারবে না, যারা ক্ষমতায় গিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার নেশা দেখবে, কর্তৃত্ব করবে, যে কালো অতীতকে বিদায় করছে সেই অতীতকে যারা নিয়ে আসতে চায়, তারাই শুধু পিআর পদ্ধতি নির্বাচনকে ভয় পাচ্ছে। কারণ পিআর পদ্ধতি ইলেকশন হলে ভোটারদের প্রপার রিপ্রেজেন্টেশন হবে, ছোট বড় সব দলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা সরকার হবে। আর যারা চাচ্ছেন যে না কর্তৃত্ববাদী, আমি সব খাবো লুটিপাটি, আমি শুধু ক্ষমতায় থাকবো, আর কারো ভিন্ন মতের কোনো সুযোগ নেই, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসেম্বল, যা বিগত দিনগুলোতে আমাদের ছিল না। কেউ ভাবছেন যে ক্ষমতায় গিয়ে কেটে কুটে রাত্রিবেলা সব জমাটমা করে সমস্ত কায়দা কালাম করবো, প্রিজাইডিং, পোলিং, ল এনফোর্সিং এজেন্সি, এগুলো সব হাতে নিয়ে আমার কায়দা করে নিয়ে নেব। একক ক্ষমতায় চলে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে বিদ্যমান পদ্ধতি। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকলে হবে কি, ছোট বড় সব দল কিছু না কিছু আসন পাবে, তো প্রত্যেক আসনে নির্বাচিতদের প্রতিনিধিত্বের মধ্যে দিয়ে তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে। পার্লামেন্ট তারা আলোচনা করবে। হ্যাঁ, যে কোনো পদ্ধতির কিছু ব্যারিজ থাকতে পারে, ডিমান্ডস তো থাকতে পারে, সেটা আলোচনা করে ঠিক করা যাবে। প্রয়োজনে সংবিধানকে সংশোধন করা যাবে। আমরা যেমন আর্টিকেল 70 কারেকশন করে ফ্লোর ক্রসিং এ এমপিদের কথা বলার সুযোগ দিয়েছি। কেউ বলেন যে না, পিআর পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে, সরকার ঝুলন্ত গভর্নমেন্ট হয়ে যাবে, অস্থিতিশীল হবে না। তো এগুলোকে সেফগার্ড দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করবো, কিন্তু আগে তো একমত হতে হবে ভাই। সেজন্য আমি কথা না বাড়িয়ে বলতে চাই যে জুলাই চার্টারের আইনের ভিত্তি দেওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে রেফারেন্ডাম, আর একটা হচ্ছে অর্ডিন্যান্স, প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন জারি করতে হবে। ফলে সংবিধান আইনে নাই এই কথা বলে বাঁচার কোনো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে পিআর পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পিআর পদ্ধতি। আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি করবো, এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশনকে বলবো, চিফ অ্যাডভাইজারকে বলবো, প্রয়োজনে জুলাই সনদে ঐক্যমতের ইস্যুগুলো পিআর পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন। জনগণ যা ভোট। আওয়ামী লীগের আমলে বালুর যে ট্রলার যেত প্রতি ফিটে আপনার ৬ টাকা করে চাঁদা দিতে হতো। এইটা উনি এখন বলতেছে যে এখন আমাকে চাঁদা দিতে হয় ২১ টাকা। যেমন আমি এখন 1 সপ্তাহ পরে আমার এলাকায়, নির্বাচনী এলাকাতে ফিরলাম, আজকে বালু ব্যবসায়ী
উনি রাজমিস্ত্রির কাজ করেন, উনি ওখানকার লোকাল ইটের ভাটার ব্যবসায় আছে। উনি বলছেন যে ওই এলাকাতে আপনার আওয়ামী লীগের আমলে বালুর যে ট্রলার যেত সেটা প্রতি ফিটে আপনার 6 টাকা করে চাঁদা দিতে হতো। জি, যে কোনো বালুর ট্রলারে গেলে আওয়ামী লীগের আমলে এইটা উনি এখন বলতেছে যে এখন আমাকে চাঁদা দিতে হয় 21 টাকা। দ্বিতীয়ত হচ্ছে মাহেন্দ্র ওই যে অটো কালো গাড়ি বইতে চলে, জি। গ্রামে টামে যেগুলো চলে টলে আপনার এটাতে উঠলাম, তো কথা বলতেছি যে একটা বাস স্ট্যান্ড এবং মাহেন্দ্র স্ট্যান্ডের কথা বলেছেন যে আগে পুরো সবাই মিলে আপনার মাসে টাকা দিত 700 টাকা চাঁদা, আওয়ামী লীগকে দিত। এখন তারা দেয় 1700 থেকে 1900 টাকা দেয়। এটা কি বিএনপি নিচ্ছে নাকি জামাত এনসিপি আছে? লার্জলি মোটা দাগে বিএনপি নেতা কর্মীরা নিচ্ছে। বাংলাদেশে চাঁদাবাজের ঘটনা যেন নিত্যদিনের সঙ্গে। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, ফুটপাতে চাঁদাবাজি। 24শে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর জনমনে আশার সঞ্চার তৈরি হয়েছিল যে অন্তর্বর্তী সরকারের আমলে হয়তোবা এই চাঁদাবাজির দরদটা কিছুটা হলেও কমবে, কিন্তু দেখা গেল উল্টো চিত্র। অন্তর্বর্তী সরকারের আমলে চাঁদাবাজিটা ব্যাপক আকার ধারণ করেছে। বিশেষ করে চাঁদাবাজির কারণে মানুষকে প্রকাশ্যে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। চাঁদাবাজির দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ, এমনকি বাদ যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। সম্প্রতি নরসিংদীর পৌর এলাকার এক টেম্পো স্ট্যান্ডে চাঁদা আদায়ের সময় দুজনকে হাতে নাতে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপরই 20 থেকে 25 জনের একটি দল এসে পুলিশের ওপর এলোপাতাড়ি হামলা করে ছিনিয়ে নিয়ে যায় 2 চাঁদাবাজকে। এই ঘটনায় নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার সহ অন্তত পুলিশের 4 সদস্য গুরুতর আহত হন। হামলা অভিযুক্ত নরসিংদী সদর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিএনজি ও অটো স্ট্যান্ডের ইজারাদার আলমগীর হোসেন বলেন, পৌরসভা থেকে 25 লাখ টাকায় ইজারা নিয়েছেন তিনি, কিন্তু পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রায়ই ইজারার টাকা তুলতে বাধা দেন। তিনি দাবি করেন, পৌরসভার নিয়ম ও বৈধ ইজারার শর্ত মেনে সড়ক থেকে টাকা তোলার সময় পুলিশ বাধা দেওয়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে পুলিশের ওপর হামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে এই ঘটনা একটি মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। এমত অবস্থায় প্রশ্ন উঠেছে, চাঁদাবাজি ঠেকাতে গিয়ে যেখানে পুলিশের ওপর হামলা হচ্ছে সেখানে সাধারণ মানুষ যাবেটা কোথায়? প্রিয় দর্শক, এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের প্রতিটা মন্তব্যই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।